হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরস পয়েন্ট, তোমাদের ফিজিক্সে ওয়ান স্টপ ডেস্টিনেশন। আর থার্মোডাইনামিক্স সিরিজটা যেমন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, তেমনি আজকে নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি আমাদের এই থার্মোডাইনামিক্স সিরিজটার। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের পার্ট ফোর কি আইসোথার্মাল প্রসেস। ঠিক আছে, আমাদের থার্মোডাইনামিক্স যতগুলো ইম্পর্টেন্ট টপিকস রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আইসোথার্মাল প্রসেস। এই আইসোথার্মাল প্রসেসের মধ্যে ছোট ছোট থেকে শুরু করে বড় বড় পয়েন্টস এবং সমস্ত ডেরিভেশন শেষ করব এই ভিডিওটার মধ্যে। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি একদম মিস করবে না। আর খাতা পেন নিয়ে বসে পড়ো, তাহলে চলো নোটস বানাবো আর এই টপিকটাকে একদম পুরো ধোঁয়া করে দেবো। তার আগে একটা কথা বলে দিই, তোমরা যারা এই ভিডিওটাতে ক্লিক করেছো কিন্তু ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে প্রত্যেককে বলে দেওয়া যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এইরকমই কন্টেন্ট তোমাদের জন্য আসতে থাকছে রোজ। তাহলে আর দেরি না করে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দাও। আর তার সঙ্গে সঙ্গে চলো শুরু করি এই ভিডিওটা। এই টপিকটা যদিও পুরোপুরি কমপ্লিটলি আইসোথার্মাল প্রসেস নিয়ে, বাট তার আগে আরো যে দুটো প্রসেস রয়েছে সেই দুটো প্রসেসকে খুব অল্প টাইমের মধ্যে দিয়ে একটুখানি পড়ে নেবো, কারণ সেখানে যদি কিছু কোয়েশ্চেন সেটাকে করতে হবে। আর সেটার পরে চট করে চলে যাবো আইসোথার্মাল প্রসেসে। দেখো, থার্মোডাইনামিক প্রসেস যতগুলো রয়েছে তার মধ্যে সব থেকে প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে আইসোকোরিক বা সম আয়তন প্রসেস। কোর মানে কি? কোর মানে ভলিউম। ঠিক আছে, তাহলে আইসোকোর মানে হচ্ছে সম আয়তন। আর সেকেন্ড প্রসেস যেটা সেটা হচ্ছে আইসোবারিক। তোমরা জানো বার কিসের ইউনিট? বার হচ্ছে প্রেসারের ইউনিট। তার মানে আইসোবারিক। আইসো মানে হচ্ছে ইকুয়াল, বার মানে প্রেসারের ইউনিট, তার মানে প্রেসার। তার মানে যে প্রসেসে প্রেসার কনস্ট্যান্ট থাকে। ঠিক, তারপরে আইসোথার্মাল। দেখো, থার্ম কথাটার মানে কিন্তু হিটের সাথে না, টেম্পারেচারের সাথে কানেক্টেড। ঠিক আছে, দেখো থার্মোমিটার মানে বেসিক্যালি কি? যেটা দিয়ে টেম্পারেচার মাপে, হিট নয়। তাহলে আইসোথার্মাল মানে হচ্ছে যেখানে ইকুয়াল টেম্পারেচার, মানে টেম্পারেচার চেঞ্জ হয় না, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তারপরে হচ্ছে অ্যাডায়াবেটিক বা রুদ্ধতাপ। অ্যাডায়াবেটিকের ক্ষেত্রে কি? অ্যাডায়াবেটিক একটা গ্রিক অ্যালফাবেট। ঠিক আছে, তো সেখান থেকে অ্যাডায়াবেটিক এসছে। অ্যাডায়াবেটিক মানে হচ্ছে যেখানে হিটটা কনস্ট্যান্ট থাকে, মানে সেখানে কোনো হিট এক্সচেঞ্জ হবে না। তাহলে চট করে এইগুলোকে সিম্বলিক্যালি লিখে ফেলি যে এই জিনিসগুলোর মানেটা কি। দেখো, সম আয়তন মানে হচ্ছে ভলিউম বা আয়তন, সেটা কি? কনস্ট্যান্ট। আচ্ছা, তারপরে আইসোবারিক মানে কি? প্রেসার, সেটা কনস্ট্যান্ট। এখানে কি? এখানে হচ্ছে আইসোথার্মাল মানে হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট। আর ফাইনালি কি? অ্যাডিয়াবেটিকে আমরা যেটা বলতে সেটা হচ্ছে যে হিটটা কনস্ট্যান্ট, মানে হিট এক্সচেঞ্জ মানে কতটা হিট এলো বা কতটা হিট গেল, সেটা কি? হিট এক্সচেঞ্জটা জিরো, বা চেঞ্জ ইন হিট বা তাপের পরিবর্তন, সেইটা কত? জিরো। তার মানে ডেল্টা কিউ ইকুয়াল টু জিরো। রাইট? ব্যাস, তার মানে বুঝে গেলে যে থার্মোডাইনামিক প্রসেসগুলোর মধ্যে কি আছে না আছে। ঠিক, এই চারখানা প্রসেস রয়েছে। চারখানার মধ্যে প্রথমে দুটো খুব ছোট একদম বাচ্চা প্রসেস। তারপরে আমরা এই ভিডিওটার মধ্যে করবো আইসোথার্মালটা, আর অ্যাডিয়াবেটিকটা একটু বড় হবে, তাই অ্যাডিয়াবেটিকটা করবো অন্য একটা ভিডিওর মধ্যে। এই হচ্ছে আপাতত প্ল্যান। তাহলে চলো স্টার্ট করে ফেলি। প্রথমে আইসোকোরিক মানে কি? আইসোকোরিক মানে ভলিউম কনস্ট্যান্ট, অলরেডি তোমাদের বলে দিয়েছি। তাহলে কন্ডিশন কি? কখন প্রসেসটাকে আমি বলবো আইসোকোরিক? যখন ভলিউমটা হবে কনস্ট্যান্ট। ঠিক, তাহলে ইকুয়েশন কি লিখবো? দেখো, আমরা সবসময় ইকুয়েশন মানে বুঝবো যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, পিভি ইকুয়াল টু এনআরটি। ঠিক, এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন, ভলিউমটা যদি হয় কনস্ট্যান্ট। আর মোটামুটি এটা হচ্ছে একটা আবদ্ধ পাত্র যেহেতু নিয়েছি, একটা ক্লোজড কন্টেনার যেহেতু নিয়েছি, তাহলে কি নাম্বার অফ মলিকিউলস অফ দ্য গ্যাস সেটা কখনো পাল্টাবে না। ঠিক আছে, সেটা একই থাকবে, কারণ কোয়ান্টিটি ওটাই। আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা তো দেখি মনে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কি? পি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি। তাহলে আমি ইকুয়েশন কি পেয়ে গেলাম? ইকুয়েশন হচ্ছে পি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি। তাহলে চট করে গ্রাফগুলো করে ফেলবো। দেখো, এখানে কি বলেছে? এখানে পিভি গ্রাফ বলেছে।
ঠিক, পিভি গ্রাফটাকে আমরা তাহলে কিভাবে করব? এখানে কি বলেছে, ভলিউমটা কনস্ট্যান্ট। ভলিউম যদি কনস্ট্যান্ট, তুমি যতই প্রেসার বাড়াও না কেন ভলিউম বাড়বে না, ভলিউম বাড়বে না। তাহলে গ্রাফ হবে এরকম, রাইট? এবার হচ্ছে ভিটি গ্রাফ। ভিটি গ্রাফ কি, দেখো টেম্পারেচার যতই বাড়াও না কেন, যেহেতু যেহেতু আইসোকোরিক প্রসেস, ভলিউম চেঞ্জ হবে না, তার মানে ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে গ্রাফটা হবে এটা। এবার হচ্ছে পি ভার্সেস টি গ্রাফ। পি ভার্সেস টি গ্রাফটা কি করে পাবো? এখানে দেখো কি বলেছে, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল। ডিরেক্টলি প্রপোর্শনাল হলে কি হবে, সবসময় একখানা স্ট্রেট লাইন হয় এরকম ভাবে, রাইট? তাহলে দেখো তিনখানা গ্রাফ এই রিলেশনটার জন্য সেটা পেয়ে গেলাম। এবারে আসবো ওয়ার্ক ডানে। ওয়ার্ক ডানের ফর্মুলা তোমরা আগে থেকেই জানো। ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে পিডিভি, ঠিক, মানে প্রেসার ইনটু চেঞ্জ ইন ভলিউম। কিন্তু এখানে কি, এখানে ভলিউমটাই তো কনস্ট্যান্ট, তাই তো? ভলিউমটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এখানে ডিভি বলো সেটাও জিরো, বা যদি ডেল্টা ভি বলো সেটাও জিরো, যাই বলো না কেন। তাহলে পি ডিভি বা পি ডেল্টা ভি যাই নাও না কেন, ওয়ার্ক ডানের ফর্মুলা সেটা কত চলে আসছে, জিরো। তার মানে কোনো ওয়ার্ক ডান হবে না। ওয়ার্ক ডান হবে কি করে, তুমি যদি একটা পিস্টন নাও, এখানের মধ্যে গ্যাস রয়েছে, তুমি এটাকে হিট দিচ্ছ, হিট দিলে তুমি যদি এটাকে একদম আটকে রেখে দাও, ক্লোজড করে রেখে দাও, তাহলে অবভিয়াসলি ওটা বাড়বে কি করে, বাড়তে পারবে না। তাহলে কি হবে, তাহলে ওয়ার্ক ডান কত হবে, জিরো। ঠিক, দেখো কত সহজে 2 মিনিটের মধ্যে আমরা আইসোকোরিক প্রসেসটাকে শেষ করে ফেললাম। এবার কি করব, এবারে চট করে করে ফেলবো আইসোবারিক। আইসোবারিক মানে কি, আইসোবারিক মানে হচ্ছে যেখানে প্রেসারটা কনস্ট্যান্ট, প্রেসারটা কনস্ট্যান্ট, বা বলতে পারো ডেল্টা পি ইকুয়াল টু জিরো, যা ইচ্ছা, রাইট? এবারে ইকুয়েশন দেখো, আইডিয়াল গ্যাস ইকুয়েশনে আবার ফিরে যাব, পিভি ইকুয়াল টু এনআরটি। এখানে কি বলেছে, এখানে প্রেসারটা কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট, তার মানে এনআর আর তো এমনিও কনস্ট্যান্ট, তাহলে ভলিউমের সাথে টেম্পারেচার ডিরেক্টলি প্রপোর্শনাল। ভলিউমের সাথে টেম্পারেচার ডিরেক্টলি প্রপোর্শনাল। কোথায় পড়েছো ভলিউমের সাথে টেম্পারেচার রিলেশনশিপ, ভেবে বলো তো? যেখানে প্রেসারটা কনস্ট্যান্ট রয়েছে, ঠিক ধরেছো, চার্লস ল। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে কোন লকে মেনে চলে, চার্লস লকে মেনে চলে, রাইট? তাহলে ইকুয়েশনটা পেয়ে গেলাম। এবারে কি বার করব, ওয়ার্ক ডান। আচ্ছা, তার আগে যেহেতু আমি ইকুয়েশনটা পেয়ে গেছি, চট করে গ্রাফটা সলভ করে ফেলি। দেখো পিভি গ্রাফ, পিভি গ্রাফ যখনই বলছে, দেখো প্রেসারটা রয়েছে কনস্ট্যান্ট, কার রেসপেক্টে, ভলিউমের রেসপেক্টে। যেহেতু প্রেসারটা কনস্ট্যান্ট, তাহলে ভলিউম যতই বাড়াও না কেন, প্রেসার বা কমাও না কেন, প্রেসারে চেঞ্জ হবে না। ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, দেখো ভিটি তে আবার কি চলে এসছে, চার্লস ল ডিরেক্টলি প্রপোর্শনাল। ডিরেক্টলি প্রপোর্শনাল গ্রাফ সময় কি হয়, স্ট্রেট লাইন হয়, যেটা কিনা এক্স অ্যাক্সিস সঙ্গে একটা অ্যাঙ্গেল করে থাকবে। এবারে পিটি, দেখো প্রেসার তো অলরেডি কনস্ট্যান্ট, ভলিউমের রেসপেক্টেও টেম্পারেচার রেসপেক্টেও, তাহলে এখানেও গ্রাফটা এরকম আসবে। তাহলে আমি সমস্ত জিনিসপত্রগুলো বুঝে গেলাম, রাইট? আচ্ছা, এবারে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের ফর্মুলা কি আসবো, ওয়ার্ক ডানের সবসময় ফর্মুলা হয় এরিয়া আন্ডার পিভি গ্রাফ, পিভি গ্রাফের মধ্যে। তাহলে মনে করো এটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম V1, এটা হচ্ছে ফাইনাল ভলিউম V2। তাহলে গ্যাসটা কনস্ট্যান্ট প্রেসার এখান থেকে এখানে গেছে, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, তাহলে এই এরিয়াটা পেয়ে যাচ্ছি, যেখানে প্রেসার কত, পি, আর যেখানে চেঞ্জ ইন ভলিউম কত, ডেল্টা ভি। তাহলে এটার এরিয়াটা কি পাচ্ছি আমি, এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, যার যার এরিয়া কত হবে, যার এরিয়া হবে লেন্থ ইনটু ব্রেথ। ঠিক, লেন্থ ইনটু ব্রেথ করে এরিয়া পেয়ে যাব। তাহলে কি পেয়ে যাচ্ছি আমি, তাহলে পেয়ে যাচ্ছি পি ডেল্টা ভি। সেটাকে এইভাবে লিখতে পারি যে ভি ডেল্টা ভি কত, ডেল্টা ভি মানে হচ্ছে V2 থেকে V1 অবধি, তাহলে V2 মাইনাস V1, এইভাবে পেয়ে যাচ্ছি। তাহলে আমার কাছে পুরো ওয়ার্ক ডানটা পাওয়া হয়ে গেল। দেখো কি সহজে আমরা ছোট ছোট যে দুটো প্রসেস, আইসোকোরিক আর আইসোবারিক, শেষ করে ফেললাম। এবারে এই ভিডিওটা যেটা মেন এজেন্ডা, সেটা কি, সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। সেইটাকে চট করে আমরা করে ফেলবো, দেখি। দেখো আইসোথার্মাল প্রসেস, ঠিক আছে। আইসোথার্মাল, আইসো মানে ইকুয়াল, থার্মাল মানে টেম্পারেচার, মানে যে প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, বাদ বাকি সবকিছু জিনিস চেঞ্জ হতে পারে, কিন্তু টেম্পারেচার সবসময় কখনোই চেঞ্জ হবে না। ওকে, কন্ডিশন, কন্ডিশনটা কি, ডেল্টা টি ইকুয়াল টু জিরো, বা টেম্পারেচার সেটা কি, কনস্ট্যান্ট। ওকে, ইকুয়েশন, আবার কোথায় চলে যাব,
পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি। এনটা তো চিরকাল কনস্ট্যান্ট, আরটাও কনস্ট্যান্ট, টিটা কি, টিটা এখানে কনস্ট্যান্ট কারণ টেম্পারেচারটা কনস্ট্যান্ট। তাহলে পিভি ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, কনস্ট্যান্ট। কি মাথায় আসছে, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট কি হতে পারে, বয়েলস ল, রাইট? তাহলে এ কোন ইকুয়েশনকে মেনে চলে, এ মেনে চলে বয়েলস লকে। ওকে, এবারে ওয়ালস, এটা নতুন জিনিস। কি ওয়াল ইউজ করতে পারে হবে এখানে, দেখো আমরা মোটামুটি ওয়াল পড়েছিলাম দু রকম, একটা হচ্ছে কন্ডাক্টিং বা ডায়াথার্মাল, আর একটা ইনসুলেটিং ওয়াল। ঠিক আছে, ইনসুলেটিং ওয়াল দিলে কি হবে, ইনসুলেটিং ওয়াল দিয়ে ভিতর থেকে বাইরে না গ্যাস মলিকিউলস না কোনো রকম এনার্জি, এনার্জি বলতে আমরা মেনলি হিটটাই বুঝি, যে ঢুকতে পারবে না। আর কন্ডাক্টিং মানে হচ্ছে যেখান থেকে হিটটা ঢুকতে পারবে। ঠিক, এবার এখানে টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট থাকছে, তাই কিন্তু হিটটা কনস্ট্যান্ট থাকছে না, তার মানে হিট এক্সচেঞ্জ এখানে হবে, এটা অ্যাডিয়াবেটিকে হবে না। ঠিক, তাহলে এখানে এমন ওয়াল ইউজ করতে হবে যেটার মধ্যে দিয়ে হিট এক্সচেঞ্জ হবে, টেম্পারেচার বাড়বে না সেটা পরের কথা, কিন্তু হিট এক্সচেঞ্জ হতে হবে। হিট এক্সচেঞ্জ হতে গেলে আমাকে এমন একটা ওয়াল ইউজ করতে হবে যে অ্যালাউ করে হিটকে ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরের দিকে যাওয়ার জন্য। তাহলে অবভিয়াসলি আমরা কি ওয়াল ইউজ করব, আমরা ইউজ করব কন্ডাক্টিং অর ডায়াথার্মিক। এই দু রকম বেসিক্যালি একটাই জিনিস যার দু রকম নাম, ঠিক আছে, সেটা ইউজ করব, রাইট? ওকে, এবারে নেচার অফ গ্রাফ, আমরা এখানে গ্রাফটা এঁকে ফেলবো, এখানে শুধু পিভি গ্রাফটাই আঁকবো, এখানে বাদবাকি গ্রাফগুলোকে খুব একটা দরকার নেই। পিভি গ্রাফের জন্য বয়েলস ল তোমরা ছোটবেলায় করেছো, আর নতুন করে বলতে হবে না। কি টাইপের গ্রাফ আসে, এখানে আসে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা টাইপের গ্রাফ আসে। সেটা কিরকম, সেটা হচ্ছে এরকম, ঠিক, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এখানে নেচার অফ গ্রাফ কি, নেচার অফ গ্রাফ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা সমপরাবৃত্ত। ওকে, এখানে সবসময় কি হবে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট হবে, কিন্তু যদি টেম্পারেচারকে যদি আমরা চেঞ্জ করতে থাকি, মনে করো টেম্পারেচার চেঞ্জ করবো না, বাট মনে করো এক্সপেরিমেন্টটা করছি একবার কম টেম্পারেচারে আর একবার এক্সপেরিমেন্টটা করছি বেশি টেম্পারেচারে, অবভিয়াসলি বেশি টেম্পারেচারে কিন্তু টেম্পারেচার বাড়াবো না বা কমাবো না, ওই টেম্পারেচার এক্সপেরিমেন্টটা করবো, ওই টেম্পারেচারে কনস্ট্যান্ট রেখে দেবো। তাহলে মনে করো ধরো দু রকম এক্সপেরিমেন্ট করলাম, একটা হচ্ছে লো টেম্পারেচারে করছি, ঠিক, কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করে গ্যাসটাকে এক্সপ্যান্ড করছি, আর একবার মনে করো হাই টেম্পারেচারে করছি, তো তখন ক্ষেত্রে গ্রাফের মধ্যে কিরকম চেঞ্জেস সেটা দেখতে হবে। ধরো এটা হচ্ছে T1, এটা ধরো T1 টেম্পারেচার, কেলভিনে লিখছি। তারপরে ধরো এটাকে বললাম T2, আর একটা গ্রাফ নিলাম T3। তো T3 ইজ গ্রেটার দেন T2, দিস ইজ গ্রেটার দেন T1। তার মানে যত বেশি টেম্পারেচারে যাব তত কিন্তু অরিজিন থেকে শিফট করে যাবে, এটাই হচ্ছে রিলেশন। ঠিক, মানে আমি অবভিয়াসলি গ্রাফটা করছি কিন্তু কনস্ট্যান্ট টেম্পারেচারের মধ্যে, কিন্তু যত হাই টেম্পারেচার হবো তত কিন্তু গ্রাফটা এ থেকে আরো শিফট করে যাবে, অরিজিন থেকে আরো শিফট করে যাবে। এই গেল পুরো হোল পয়েন্ট, রাইট? আচ্ছা, এবারে দেখো কি করব, এবারে আমাকে স্লোপ বার করতে হবে। ঠিক, স্লোপ মানে কি, ধরো এখানে একটা আলাদা করে গ্রাফ আঁকছি আমি, ওইটাতে হাত লাগাবো না, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাই আমি করছি, ঠিক, এবং এখানে কোনো একটা পয়েন্টে, মনে করো এই পয়েন্টে আমি একটা স্লোপ করলাম। ঠিক, স্লোপ মানে হচ্ছে বা প্রবণতা মানে হচ্ছে এক্স অ্যাক্সিস সঙ্গে কতটা অ্যাঙ্গেল করেছে। এখানে এক্স অ্যাক্সিসটা কি, এখানে এক্স অ্যাক্সিসটা হচ্ছে ভলিউম, আর এটা হচ্ছে প্রেসার। ঠিক আছে, তাহলে এইভাবে আমি দেখতে পাচ্ছি যে স্লোপটা বার করবো, কিন্তু সেই স্লোপটা কিরকম দেখতে সেটা তো মোটামুটি বার করতে পারলাম, কিন্তু স্লোপটা কত হবে সেটা বার করতে হবে, এটা একটা কোয়েশ্চেন আসে। তাহলে চলো চট করে স্লোপটা বার করে ফেলি। দেখো নর্মালি যখন আমরা এক্স ওয়াই গ্রাফ যখন আঁকি, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তো তখন আমরা স্লোপ কিভাবে আঁকি, তখন আমাদের স্লোপ মানে জানি, স্লোপ মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ঠিক, কিন্তু এটা যেহেতু পিভি গ্রাফ, এখানে স্লোপ কি হবে, ডিপি বাই ডিভি, মানে ওয়াই অ্যাক্সিসে যে আছে ডিভাইড বাই এক্স অ্যাক্সিসে যে আছে, এখানে ওয়াই অ্যাক্সিসে কি আছে পি, এক্স অ্যাক্সিসে আছে ভি, তাহলে কি হয়ে গেল স্লোপটা ডিপি বাই ডিভি। স্লোপ মানে কতটা ডিগ্রি অ্যাঙ্গেল হেলে রয়েছে, বা অ্যাঙ্গেল না হলেও বা কতটা হেলে রয়েছে, ইনক্লিনেশন, ঠিক, বা প্রবণতা, বোঝা গেল? ওকে,
চলো এবারে তাহলে স্লোপটা বার করে ফেলি। স্লোপ কি করে বার করব? স্লোপ কি করে বার করব? চলো দেখি কি করে স্লোপ বার করব। আমাদের ডিপিডিভি বার করতে হবে। আমাদের কাছে কোনো ইকুয়েশন আছে? হ্যাঁ, ইকুয়েশন আছে। ইকুয়েশনটা কি? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি ইকুয়াল টু কে। এটাকে কি করে আমরা ডিপি বাই ডিভি বার করব? চলো দেখে নি। এক কাজ করি, বোথ সাইডে আমরা ডিফারেন্সিয়েট করি। করছি ডি ডেরিভেশন অফ পিভি, তাহলে কি হয়ে যাবে এটা? আমরা জানো যে ইউভির ফর্মুলা যখন আমাকে ডিফারেন্সিয়েট করতে হয় তখন আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করি, যে প্রথমে একটাকে কনস্ট্যান্ট ধরে আরেকটাকে ভেরিয়েবল ধরি, তারপরে আবার আরেকটাকে ভেরিয়েবল ধরে আরেকটাকে কনস্ট্যান্ট ধরি, এইভাবে করি। তাহলে প্রথমে পি রয়েছে, তাহলে পিটাকে যদি কনস্ট্যান্ট মনে করি তাহলে কি হয়ে যায়? পি বেরিয়ে আসবে, তাহলে ভেরিয়েবল কি? ডিভি। বেশ, এবারে কি? এবারে ভি কে কনস্ট্যান্ট ধরবো, তাহলে ভিটা বেরিয়ে গেল, তারপরে ভেরিয়েবলকে তাহলে পি, তাহলে কি হয়ে যাবে? ডিপি। আচ্ছা, আর কনস্ট্যান্ট টার্মকে ডিফারেন্সিয়েট করলে কত আসে? 0 আসে, তোমরা সবাই জেনে গেছো। আচ্ছা, এবার কি বার করব? ডিপি বাই ডিভি। তাহলে এক কাজ করি, ভি ডিপি এদিকে রেখে দিই, আর এইটা এদিকে নিয়ে যাই, মাইনাস পি ডিভি। তাহলে ডিপি বাই ডিভি ইকুয়াল টু কি? ইকুয়াল টু মাইনাস পি, এদিক থেকে ভিটা চলে গেল। তাহলে স্লোপ কি এলো? স্লোপ এলো হচ্ছে মাইনাস পিভি, পি বাই ভি। আচ্ছা দেখো, স্লোপটা যেহেতু মাইনাস এসেছে, মাইনাস এসেছে মানে কি? স্লোপ যদি পজিটিভ আসতো তাহলে আমি বুঝতাম কেন সেটা কখন পজিটিভ আসতো, যখন ওটা এক্স অ্যাক্সের সঙ্গে একটা 90 ডিগ্রি থেকে কম অ্যাঙ্গেল করে থাকতো, অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্ম কোণ, ঠিক আছে। আর যদি স্লোপটা যদি 90 ডিগ্রি হতো তাহলে কত হতো? তখন হতো ওর স্লোপ হতো ইনফিনিটি, ঠিক। আচ্ছা, আর যদি 90 ডিগ্রি থেকে যদি বেশি অ্যাঙ্গেল করে থাকে, মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে মুভ করে থাকে, তখন তাহলে অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি থেকে বেশি। তখন স্লোপ কত হয়? তখন স্লোপ হয় নেগেটিভ, রাইট। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য হয় পজিটিভ, আর অবটুস অ্যাঙ্গেল বা ওই 90 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেলের জন্য হবে নেগেটিভ। দেখো এইখানটাতে স্লোপটা নেগেটিভ আর অ্যাঙ্গেলটা পজিটিভ এক্সের সঙ্গে কি অ্যাঙ্গেল করে আছে দেখো, এটা অবভিয়াসলি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বড়। এখান থেকে যদি আমি 90 ডিগ্রি ড্র করি তাহলে দেখো 90 ডিগ্রি থেকে বড়, রাইট। তাহলে স্লোপটা কি এসছে? স্লোপটা এসছে নেগেটিভ। কেন? কারণ পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটা 90 থেকে বড়, এই জন্য স্লোপটা নেগেটিভ। আচ্ছা, এবারে ডিপি ডিভি জাস্ট ভ্যালুটা বলছি, ডিপি বাই ডিভি এর জাস্ট ভ্যালুটা কত হচ্ছে? ভ্যালুটা যদি নিই তাহলে মাইনাস সাইনটা আমি অমিট করে দেবো, তাহলে কি চলে আসবে? পি বাই ভি, ঠিক। পি বাই ভি। বাট পি বাই ভিটা কি? প্রেশারটা, এর মানে হচ্ছে পি বাই ভি মানে হচ্ছে ধরো প্রেশারটা, ধরো তুমি প্রেশারটা তুমি অনেক বাড়িয়ে অনেক কমিয়েছো, তার জন্য ভলিউম কি কতটা বেড়েছে? খুব কম। আমি যদি এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই এবার, অথবা নতুন একটা ডায়াগ্রাম এঁকে দিই, দেখো অ্যাকচুয়াল ডায়াগ্রামটা দেখো, এখান থেকে এইখান থেকে গ্রাফটা ভলিউম ভি1 থেকে ভলিউম ভি2 তে যাচ্ছি, এখানে প্রেশারটা হচ্ছে এই দিক থেকে এই দিকে ড্রপ করেছে, তার জন্য ভলিউম এইখান থেকে এতটা চেঞ্জ হয়েছে। তার মানে ভলিউম ওইখান থেকে ওইটুকু চেঞ্জ হতে সময় লেগেছে অনেকটা। মানে ভলিউম কিন্তু প্রেশারটা খুব তাড়াতাড়ি ড্রপ হয়ে গেল, কিন্তু ভলিউম ভি1 থেকে ভি2 তে যেতে অনেকটা সময় নিল। দেখো এইখানে পিটা, ডেল্টা পিটা, ঠিক আছে, কমেছে খুব অল্প, তার জন্য ভলিউম ভি1 থেকে ভি2 তে যেতে অনেক সময় লেগেছে, মানে অনেকক্ষণ ধরে হয়েছে। তার মানে কি বুঝলাম? যে আইসোথার্মাল প্রসেসটা প্রসেস হতে সময় লাগে অনেকক্ষণ, ঠিক। প্রেশারটা যখন নামছে আর ভলিউমটা ধীরে ধীরে বাড়ছে, এটা হতে অনেক সময় লাগছে। তাহলে আমি কি বুঝলাম? তাহলে বুঝলাম যে এই প্রসেসটা হচ্ছে অত্যন্ত স্লো প্রসেস। তাহলে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট গ্রাফটা থেকে, বেসিক্যালি স্লোপটা থেকে কি বুঝবো? স্লোপটা নেগেটিভ, সেটা তো বুঝেই গেছি। এবারে বলবো সেটা হচ্ছে প্রসেসটা হচ্ছে খুব স্লো। আইসোথার্মাল প্রসেস খুব ধীরে ধীরে প্রসেসটা হয়। অ্যাকচুয়ালি আইসোথার্মাল প্রসেসটা কিভাবে হয় জানো? মনে করো তো একটা পিস্টন নিলাম আমি, এই পিস্টনটা আমি একটা হট অবজেক্ট বা একটা সোর্সের মধ্যে রেখেছি, সোর্সের উপরে রেখেছি, সোর্সের উপরে রাখলাম, রেখে কিছুক্ষণ রেখে সঙ্গে সঙ্গে তুলে নেবো, আবার রাখবো, আবার তুলে নেবো, আবার রাখবো, আবার তুলে নেবো। কেন?
যাতে বেশি গরম না হয়ে যায়। বেশি গরম হয়ে গেলে কি হয়ে যাবে, টেম্পারেচার বেড়ে যাবে। যেই টেম্পারেচার বেড়ে যাবে তাহলে তো ওটা আইসোথার্মাল আর থাকবে না। তাহলে আইসোথার্মাল ভাবে আমাকে গরম করতে গেলে কি করতে হবে, একটুখানি বসালাম, একটু গরম হয়ে গেল, আবার সরিয়ে নিলাম। কেন? বেশিক্ষণ রাখলে আবার ভলিউমটা বেড়ে যাবে। ভলিউমটা তো বেড়ে যাবেই, সরি, টেম্পারেচারটা বেড়ে যাবে। সেটা আমরা চাই না। টেম্পারেচার বাড়লে তাহলে কিন্তু আইসোথার্মাল হবে না। ঠিক? তাহলে আইসোথার্মাল করতে গেলে আমাকে অনেকক্ষণ রাখলাম, একবারে গরম করলে হবে না। ধীরে, 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 ধীরে অনেকক্ষণ ধরে, ধরে গরম করতে হবে। তাই জন্যই ওটা গেল লজিক্যালি, আর এটা ম্যাথমেটিক্যালি। দেখো ম্যাথমেটিক্যালি কি দেখতে পাচ্ছি, প্রসেসটা স্লো। আর অ্যাকচুয়ালি প্রসেসটা কেন স্লো? কারণ খুব ধীরে, ধীরে ওকে হিট দিতে হয়। টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে। সো এইটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসের মেইন ফান্ডা। আর তাই জন্যই এর স্লোপটা হচ্ছে নেগেটিভ। কেন সেটা তো তুমি বুঝলে। আর স্লোপটা নেগেটিভ কেন? তার কারণ দেখো প্রেশারটা যদি কমে ভলিউমটা বাড়ে, আর ভলিউমটা যদি বাড়ে প্রেশারটা কমে। তাই জন্য স্লোপটা নেগেটিভ। একে অপরের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হতো, সমানুপাতি হতো, তাহলে স্লোপটা পজিটিভ হতো। এখানে স্লোপটা নেগেটিভ। কেন? একে অপরের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। সেই নেগেটিভিটির আরেকটা কারণ তুমি পেলে। এবারে যেটা কারণ সেটা হচ্ছে প্রসেসটা স্লো কেন বুঝলে? কারণ প্রেশারটা একটু কমলে ভলিউমটা কিন্তু অনেকটা বাড়ছে। মানে বাড়তে অনেকটা সময় লাগছে। তাই জন্য প্রসেসটা হচ্ছে কমপ্লিটলি আমি স্লো প্রসেস বললাম। রাইট? আচ্ছা। তাহলে আইসোথার্মাল প্রসেস অনেকটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। চলো এবার কি করো, ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস। ইয়েস, ইয়েস, ইয়েস। এই যে ডেরিভেশনটা, এই ডেরিভেশনটাতে এক্সামে দিয়েই থাকে। ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন অফ সরি থার্মোডাইনামিক্স থেকে এই কোয়েশ্চেনটা খুব কমন একটা কোয়েশ্চেন। দেখে নি এই কোয়েশ্চেনটা কি করে করতে হবে। আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মালের গ্রাফ কিরকম? আইসোথার্মালের গ্রাফ আমরা শুরুতেই দেখে নিয়েছি যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আমরা নর্মালি আরেকটু বেন্ড করে দিই গ্রাফটাকে, নয়তো স্ট্রেট লাইনের মতন মনে হচ্ছে। হ্যাঁ, এইবার একটা কার্ভেচার মনে হচ্ছে। ধরো প্রেসারটা এইখানে, ভলিউমে এখান থেকে এই অবধি গেছে। ঠিক? চলো আরেকটু ভলিউমটা বাড়ি, এইখান থেকে গেছে, এখান থেকে না। এটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম, এটা হচ্ছে ফাইনাল ভলিউম। এবারে এইখানে প্রেসারটা কি কনস্ট্যান্ট? না। আমরা আগে হলে কি করতাম যে হ্যাঁ রেক্ট্যাঙ্গেলের মতন একটা এরিয়া পাচ্ছি, লেন্থ ইনটু ব্রেথ করে দিলাম, এরিয়া পেয়ে গেলাম, শেষ। কিন্তু এখানে কিন্তু প্রেসারটা কনস্ট্যান্ট না, প্রত্যেক পদে পদে প্রেসারটা চেঞ্জ হচ্ছে। তাহলে কি করব? তাহলে প্রত্যেকটা জায়গাতে এইরকম কিছু ছোট ছোট রেক্ট্যাঙ্গেলস ড্র করব। প্রত্যেকটা ভলিউমের, এই যে প্রত্যেকটা ভলিউম, এই ভলিউমগুলোর কত? ডিভি। কারণ ভলিউম চেঞ্জ কত রয়েছে, মনে করো ধরো ফাইনাল ইনিশিয়াল ভলিউম V1 আর ফাইনাল ভলিউম V2, এর মাঝখানে ধরো 100টা ছোট 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 স্টেপস নিয়েছি। তাহলে প্রত্যেকটা স্টেপে ভলিউম কত চেঞ্জ হচ্ছে? ডিভি। আর প্রত্যেকটা জায়গাতে লেন্থ কত? পি। তাহলে এই যে ছোট রেক্ট্যাঙ্গেলটা পেলাম, এইটার এরিয়া কত হবে? একটা ছোট্ট স্ট্রিপ কেটে নিলাম, এর থিকনেস হচ্ছে ডিভি, এর হাইট হচ্ছে পি। এগুলোকে সব থেকে ছোট ছোট একটা করে তুমি রেক্ট্যাঙ্গেল ধরে নিতে পারো। ফাইন। তাহলে এদের একটার এরিয়া কত? এরিয়া অফ ওয়ান স্ট্রিপ, সেটা হচ্ছে, এর হাইট হচ্ছে পি আর থিকনেস হচ্ছে ডিভি। আর যদি সবকটার যদি একসাথে ধরে এরিয়া বার করতে হয় তাহলে এরিয়া কমপ্লিটলি হচ্ছে, তাহলে একটার সঙ্গে আরেকটাকে যোগ, আরেকটাকে যোগ, আরেকটাকে যোগ, আরেকটাকে যোগ, সবকটা যোগ করে করে অ্যাড করে করে যেতে হবে। তাহলে তখন কি চলে আসবে? ইন্টিগ্রেশন পিডিভি। বুঝলে? ইন্টিগ্রেশন পিডিবি। ইন্টিগ্রেশন পিডিবি কেন? কারণ ইন্টিগ্রেট করলে কি হবে, পুরো এরিয়াটা পেয়ে যাবো। তোমরা যারা মোটামুটি ইন্টিগ্রেশন জানো, এটাও তাহলে অলরেডি জানো যে ইন্টিগ্রেশন বেসিক্যালি কি ডিনোট করে। ইন্টিগ্রেশন ডিনোট করে এরিয়া আন্ডার দ্য কার্ভ। তোমরা যারা ইন্টিগ্রেশন জানো না তাদের জন্য এই এক্সপ্লেনেশনটা দিলাম, ঠিক আছে? বাট মেইনলি আমরা কি জানি যে এরিয়া আন্ডার দ্য কার্ভই হচ্ছে ডিনোট করে এরিয়া। ওকে, তাহলে আমাদের কাছে একটা ফর্মুলা চলেই এলো। ওয়ার্ক ডান হচ্ছে ইন্টিগ্রেশন অফ পি ডিভি। কে চেঞ্জ হচ্ছে? ভলিউম। কোথা থেকে কোথায়? V1 থেকে V2 অবধি। কিন্তু পি কে কি করে আমি ডিফারেন্সিয়েট করব? পারবো না, নাকি পারবো? দেখছি। আমরা জানি আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে কি পাচ্ছি? আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পি লিখতে পারি কি? পি লিখতে পারি এনআরটি ডিভাইড বাই ভি। ওকে, তাহলে কি লিখছি? V1 থেকে V2
পি এর জায়গায় লিখছি এনআরটি ডিভাইডেড বাই ভি ইন্টু ডিভি। ওকে, চলে আসি এখানে V1 থেকে V2, এনআরটিটা কনস্ট্যান্টটাকে বাইরে বার করে দিতে পারি, আর এখানে থাকবে ডিভি বাই ভি। ওকে, আচ্ছা, তোমরা যারা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এখনো জানো না তাদের জন্য বলি যে ডিএক্স বাই এক্স কে ইন্টিগ্রেট করলে কি আসে, আসে হচ্ছে লগ এক্স টু দ্য বেস ই, অথবা এটাকে তুমি লিখতে পারো শুধু লগ এক্স, কারণ কিছু না থাকলে আমরা মোটামুটি ইটাই বেসে ধরে নিই, অথবা লিখতে পারো এলএন এক্স, এলএন মানে হচ্ছে ন্যাচারাল লগ। ঠিক, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা, এটাতে আমার কিছু হাত নেই, এটা ম্যাথমেটিক্যাল কমপ্লিট। ঠিক আছে, তো তাহলে কি চলে এলাম, ইকুয়াল টু এনআরটি ইন্টিগ্রেশন V1 থেকে V2 ডিভি বাই ভি। তাহলে কি চলে আসবে আমার কাছে, এনআরটি আমি লগই লিখছি মড ভি, আর কোথা থেকে কোথায়, V1 থেকে V2। তোমরা যারা ডিফারেন্স ইন্টিগ্রেশন জানো তাহলে জানো যে যখনই লিমিটস থাকে, লিমিটসে কি করতে হয়, আগে উপরের ভ্যালুটা মাইনাস নিচের ভ্যালুটা। ঠিক আছে, প্রথমে আপার বাউন্ডারি তারপরে নিচের বাউন্ডারি। তাহলে কি লিখবো, এনআরটি লগ V2, এটা এনআরটিটা কমন নিচ্ছি, এবার এটাকে ভাঙছি, ভ্যালুগুলো পুট করছি, লগ V1, রাইট। আচ্ছা, এবার একটা জিনিস তোমরা যারা লগ জানো তাদের জন্য বলে দিই, সেটা হচ্ছে লগ এ মাইনাস লগ বি যদি হয়, ঠিক, তাহলে এটাকে লিখতে পারি লগ এ ডিভাইড বাই বি। এটা একটা ফর্মুলা জানতে হবে। আর একটা ফর্মুলা জানতে হবে যে ঠিক আছে, যখন লাগবে তখন বলবো, আপাতত থাক। তাহলে এটা কি হয়ে গেল, এনআরটি লগ V2 বাই V1, তাহলে এটা হয়ে যাবে এনআরটি কি, লগ এ মাইনাস লগ বি হলে লগ অফ এ বাই বি হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে, লগ অফ V2 ডিভাইড বাই V1। ঠিক ঠিক, আচ্ছা, তাহলে এই অবধি ক্লিয়ার। তাহলে দেখো মোটামুটি একটা ফর্মুলা আমি পেয়ে গেলাম। তবে এখানে আর কিছু জিনিস চেঞ্জ করতে হতে পারে, সেটা হচ্ছে অনেক সময় যে এই যে লগটা রয়েছে, লগের বেস হচ্ছে ই, এটাকে বেস 10-এ কনভার্ট করতে হয়। ঠিক আছে, আগেকার দিনে কি হতো যে লোকজন লগ টেবিল ইউজ করতো, সেখানে মানে আমার জন্মেরও আগে সেই রকম সময়, ঠিক আছে, সেখানে মনে করো ধরো খুব হাই হাই ভ্যালুস, তখন তো ক্যালকুলেটর ছিল না, তো তখন লগ টেবিল হিসাব করা হতো। আর সেই সময় ইউজ করা হতো যে লগ টেবিল, মানে পরীক্ষার সময় একটা বড় চার্ট দিয়ে দেওয়া হতো, আমি শুনেছি। তো সেখানে হচ্ছে ওই ক্যালকুলেটরের মতন করে ইউজ করার জন্য, তাই জন্য সেই প্রসেসটা এখন রয়ে গেছে। এখনো অবধি লগের ইউজ সব থেকে বেশি হয় কিন্তু বেস 10-এ, তাই বেস ই থেকে আমাকে বেস 10-এ কনভার্ট করতে হবে। তার জন্য কি করতে হয়, তার জন্য এই জিনিসটাকে আমি লিখতে পারি 2.303 লগ বেস 10 V2 ডিভাইড বাই V1। ঠিক, আমরা কি করছি, বেস ই থেকে বেস 10-এ কনভার্ট করতে গেলে আমাকে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ব্যাস হয়ে গেল। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি এলো, ওয়ার্ক ডানের ফর্মুলা এলো এটা। ফাইন, যদি তোমাকে ভলিউমের টার্মসে না দিয়ে প্রেসারের টার্মসে জিজ্ঞেস করে, কেন, কারণ এখানে দেখো কি হয়েছে যে শুধু ভলিউমটা যে চেঞ্জ হচ্ছে তা না, প্রেসারটাও চেঞ্জ হচ্ছে। তাহলে তোমাকে প্রেসারের টার্মসে যদি নিউমেরিক্যাল যদি দিয়ে দেয়, তাহলে তখন ওয়ার্ক ডান কি করে বার করবে, তখন একটা ট্রিক অ্যাপ্লাই করবো আমরা। আমরা তো জানি এটা বয়েলস ল ফলো করছে, বয়েলস ল ফলো করছে, তাহলে কি হয়, P1 V1 ইকুয়াল টু P2 V2, তাহলে V2 বাই V1 ইকুয়াল টু হয় P1 বাই P2। তাহলে এই ফর্মুলাটাই আমরা এখন কি লিখবো, W ইকুয়াল টু 2.303 লগ বেস 10 V2 বাই V1 এর জায়গায় লিখতে পারি P1 বাই P2। ব্যাস, যদি তোমাকে ভলিউম দিয়ে বার করতে দেয় তাহলে তুমি বার করতে পারবে, যদি তোমাকে প্রেসার দিয়ে বার করতে দেয় তাহলে তুমি বার করতে পারবে। এটা হয়ে গেল কমপ্লিট ওয়ার্ক ডানের এক্সপ্রেশন। এখান থেকে শুধুমাত্র ডেরিভেশনস এর কোয়েশ্চেন শুধু দেয় তা নয়, এখান থেকে নিউমেরিক্যালস এর কোয়েশ্চেন দেয়। ঠিক আছে, নিউমেরিক্যাল কোয়েশ্চেন দিলে কি করবে, তোমাকে ভলিউমে একটা এক্সপ্রেশন দিলে সেটাকে ইন্টিগ্রেট করে দেবে, দিয়ে মোটামুটি তুমি এটা করে ফেলতে পারবে। আর এই এক্সপ্রেশনটা, এই ডেরিভেশনটা তো ক্লাস 11-এর তার মানে সব থেকে ইম্পর্টেন্ট ডেরিভেশন বললে হয়তো ভুল হবে না। মেজরলি পরীক্ষাতে এটা দিয়েই থাকে, সেটা যে কোনো বোর্ডই হোক না কেন, আইসোথার্মাল
এর ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলাটা একটা অত্যন্ত একটা কমন একটা টপিক এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। বাট স্টিল তোমরা যারা এই পুরো ভিডিওটা দেখলে তাদেরকে খুব ভালো কথা যে ওয়েল ডান। এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে এবং খাতায় তোমরা নোট ডাউন করেছো। আই হোপ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি কোনো অফলাইন কনসালটেশনের জন্য যদি দরকার হয় তাহলে ডেফিনিটলি নিচে আমার নাম্বার এবং সমস্ত হ্যান্ডেলস দেওয়া রয়েছে। তুমি আমাকে কনট্যাক্ট করতে পারো। এই চ্যানেল নিয়ে যদি তোমাদের কোনো সাজেশন থাকে, কোনো ডাউট থাকে বা যা কিছু তোমাদের বলার থাকে কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা। আমি সমস্ত কমেন্ট ইচ অ্যান্ড এভরি কমেন্ট নিজে পড়ি এবং তাতে রিঅ্যাক্ট করি এবং তাতে রিপ্লাইও করি। তাই যদি তোমাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা রয়েছে। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তাহলে ততক্ষণ পড়াশোনা করতে থাকো। কিপ এমিং, কিপ লাভিং। চলো দেখা হচ্ছে পরের ভিডিওটা।